জয় হিন্দ। তোমাদের আমি বলেছিলাম যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে, তাদের জন্য আমি ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ ক্লাস আমার ইউটিউবে করাবো। আজকে ভূগোলের 15 নম্বর ক্লাস। আগের ক্লাস যারা দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে পরপর ক্লাস অনুযায়ী দেখতে পারো, তোমাদের অনেকটা সুবিধা হবে। আজকে ভূগোলের 15 নম্বর ক্লাসে আমরা আলোচনা করব হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ কটার নাম কি কি ছিল, নাম কি কি আছে? করিবা, শার্ক, এরিটি, পিরামিড চূড়া, হিমদ্রোণী, ঝুলন্ত উপত্যকা, রসেমতানে, টিলা বা পুচ্ছ এবং ফিওর্ড। তোমরা অবশ্যই ভূমিরূপগুলোর নাম মনে রাখতে হবে। ভূমিরূপগুলোর নাম মনে না রাখলে একটা শর্ট প্রশ্ন বা দুটো শর্ট প্রশ্ন তোমরা ভুল করে আসতে পারো। কারণ পরীক্ষায় যদি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো এরকম নাও দেয়, বড় করে 5 নম্বরের প্রশ্ন নাও দেয়, তাহলে 1 নম্বরের প্রশ্ন প্লাস 2 নম্বরের প্রশ্ন দেবে যে রসেমতানি কি বা ঝুলন্ত উপত্যকা কি, আর শর্ট প্রশ্ন কি দেবে, এই ভূমিরূপগুলোর সংজ্ঞা লিখে দেবে আর বলবে এটা কোন ক্ষয়কার্যের ফলে, কার ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে। তাই ভূমিরূপগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, তারপরে হিমবাহের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ুর সঞ্চয়কার্যের ফলে ভূমিরূপগুলো সবকটাই মনে রাখতে হবে পরপর। ভূমিরূপগুলোর নাম মনে রাখলে গুলিয়ে যাবে। কারণ পরীক্ষায় যদি প্রশ্ন দেয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করো, তাহলে তোমাকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো লিখতে গিয়ে ভূমিরূপের নাম গুলিয়ে গেলে চলবে না, সেখানে নদীর ভূমিরূপেরগুলো লিখে দিলে হবে না। হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোর নাম অবশ্যই মনে রাখতে হবে। আজকে করিবা, শার্ক, এরিটি এগুলো কিভাবে তৈরি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে সেটা আমরা করব। আগের ক্লাসে আমরা পড়েছিলাম হিমবাহের কার্যপদ্ধতি। হিমবাহের কার্যপদ্ধতি পড়েছিলাম কি? ক্ষয়কাজ, বহন কাজ, সঞ্চয় কাজ। ক্ষয়কাজে পড়েছিলাম কি? অবঘর্ষ ক্ষয়, উৎপাটন ক্ষয়। বহন কাজের কোনো তেমন প্রক্রিয়া নেই, সঞ্চয় কাজেরও তেমন প্রক্রিয়া নেই। আমরা ক্ষয়কাজে কি পড়েছিলাম? অবঘর্ষ আর উৎপাটন। উৎপাটন ক্ষয় কি? হিমবাহের প্রবাহ পথে যখন শিলাস্তরের নিচের আলগা শিলাগুলো খুলে যায় তখন তাকে বলা হয় কি? উৎপাটন। উৎপাটন ক্ষয় প্রক্রিয়ায় মনে রাখতে হবে যে শিলাস্তর অমসৃণ হবে, এবড়ো খেবড়ো হবে। আর অবঘর্ষ ক্ষয় কি? অবঘর্ষ ক্ষয় হলো উৎপাটন প্রক্রিয়ায় যেগুলো খুলে গেছিল তার আঘাতে শিলাস্তরের তলদেশ, অর্থাৎ হিমবাহ যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেই তলদেশ কি হবে? মসৃণ হবে। তাই উৎপাটন ক্ষয় প্রক্রিয়ায় কি হয়? অমসৃণ। আর অবঘর্ষ ক্ষয় প্রক্রিয়া কি হবে? মসৃণ। উৎপাটন ক্ষয় প্রক্রিয়া নদীর, মনে করো নদীর যে জলপ্রবাহ ক্ষয় ছিল তার মতো। ঠিক আছে, তবে আজকের ক্লাস শুরু করি। প্রথমে আছে করিবা, শার্ক। তোমাদের করিবা, শার্কের সংজ্ঞা যদি প্রথমে বলি, করিবা শার্ক বলতে বোঝায় কি? হাতলযুক্ত চেয়ারের মতো যে ভূমিরূপ তৈরি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে তাকে বলা হয় কি? করিবা শার্ক। আর এরিটি কি? করিবা শার্কের দুপাশে যে তরোয়ালের মতো ধারালো অংশ তৈরি হয়, করাতে দাঁতের মতো অংশ তৈরি হয়, তাকে বলা হয় এরিটি। পিরামিড চূড়া কি? পিরামিড চূড়া বলতে বোঝায় যে 2-3টে কড়ি যদি একসঙ্গে অবস্থান করে একবারে পর্বতের উঁচু অংশটাকে বলা হয় কি? পিরামিড চূড়া। আর হিমদ্রোণী বলতে কি বোঝায়? হিমবাহ যে অংশ দিয়ে প্রবাহিত হয়, যে অংশ দিয়ে হিমবাহ প্রবাহিত হয় সেইটাকে বলা হয় কি? হিমদ্রোণী। হিমদ্রোণী আমরা নদীর ক্ষেত্রে পড়েছিলাম, যে অংশ দিয়ে নদীর জল প্রবাহিত হয় তাকে বলা হয় নদীর উপত্যকা। তেমনি হিমবাহ উপত্যকা কি হবে? ইউ আকৃতির হবে, অর্থাৎ যেখান দিয়ে হিমবাহ প্রবাহিত হবে সেইটা হবে ইউ আকৃতির, আর তাকে বলা হবে কি? হিমদ্রোণী। ঝুলন্ত উপত্যকা কি? আমরা জানবো যে উপহিমবাহগুলো ওপরে ঝুলে থাকে আর প্রধান হিমবাহগুলো ক্ষয় করে নিচে নেমে যায়, দিয়ে মনে হয় যে উপহিমবাহগুলো ওপর থেকে নিচে পড়ছে প্রধান হিমবাহের উপর, সেটাকে বলা হয় কি? ঝুলন্ত উপত্যকা। রসেমতানে কি? ভেড়ার পিঠের মতো ভূমিরূপকে রসেমতানে বলা হয়। টিলা বা পুচ্ছ কি? যে এক অংশ কঠিন শিলা থাকে বলে সেটা টিলার আকারে দাঁড়িয়ে থাকে, আর পেছনের অংশ নরম শিলা থাকে বলে ক্ষয় হয়ে যায়, তাই একটাকে টিলার মতো দাঁড়িয়ে থাকে আর পেছনের অংশ লেজের মতো লাগে, তাই এটাকে টিলা বা পুচ্ছ বলে। আর ফিয়র্ড কি? হিমদ্রোণী ক্ষয় করে যদি সমুদ্রের তলদেশ পর্যন্ত চলে যায় তাহলে সমুদ্রের জল ঢুকে যায়, তাকে বলা হয় ফিয়র্ড। তাহলে সংক্ষিপ্তভাবে তোমাদের বললাম, এবার এক এক করে চিত্রসহ তার বিবরণ ব্যাখ্যা করব। প্রথমে দিয়েছে কি? করিবা শার্ক। করিবা শার্ক কি করে তৈরি হবে? করিবা শার্কের আমি ছবি প্লাস ভূমিরূপ আঁকছি। করি বা শার্ক,
দেখো ভূমিরূপটা কেমন হবে, বললাম কি হাতলযুক্ত চেয়ারের মতো। এটা একটা পর্বতের অংশ, এই অংশে হিমাবাহগুলো জমে, এরকম করে হিমাবাহগুলো জমে। হিমাবাহগুলো জমে, এই হিমাবাহগুলো যখন নিচের দিকে নামবে তখন এই হিমাবাহগুলো কি করবে, পর্বতের এই যে মাঝখানে যেখানে হিমাবাহগুলো দেখতে পাচ্ছ এই হিমাবাহগুলোর তলদেশে কী হবে, গর্ত করে দেবে। কেমন গর্ত করবে, এই যে হিমাবাহগুলো যখন নিচের দিকে নামবে, এরকম করে নিচের দিকে নামবে তখন তার তলদেশ ক্ষয় করবে, তার তলদেশ ক্ষয় করে এই জায়গাটা কি করে দেবে, টোটালটা গর্ত করে দেবে। সেই গর্তটা কেমন হবে, গর্তটা এমনভাবে করবে যেটা দেখে মনে হবে কি হাতলযুক্ত চেয়ারের ন্যায়। তাহলে এই হিমাবাহগুলো কি করবে, এই জায়গাতে ক্ষয় করে হাতলযুক্ত চেয়ারের মতো গর্ত করবে। তাহলে গর্তটা কেমন হবে, গর্তটা হবে এরকম। এরকম গর্ত করে দেবে, এটাকে বলা হবে কি কড়ি বা সার। এর মধ্যে কি দেখতে পাচ্ছ, এইদিকে একটা হাতলযুক্ত চেয়ারের মতো উঁচু হয়ে আছে আর মাঝখানে বসে আছে, এইখানেও একটা হাতলযুক্ত অংশ তৈরি হলো, এইখানেও একটা হাতলযুক্ত অংশ তৈরি হলো। এইটাকে ওর জন্য বলছি কি হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ। এরকম গর্ত তৈরি হয়ে যাবে এই জায়গাটা। এই জায়গাটা কি তৈরি হলো, এরকম গর্ত তৈরি হবে। এই অংশটাকে বলা হবে কি কড়ি বা সার্ক। তাহলে এটা কড়ি বা সার্ক হলো। এই যে হাতলযুক্ত চেয়ারের মতো এই অংশটাকে বলা হবে কি কড়ি বা সার্ক, কড়ি বা সার্ক। আর এইখানে যদি কোনো রকম হিমাবাহ গলে গিয়ে জল জমে যায়, হিমাবাহ গলে গেছে আর এখানে একটা গর্ত তৈরি করে জল জমে গেছে এই জায়গাটায়, এটাকে বলা হবে কি কড়ি হ্রদ বা টার্ন হ্রদ, কড়ি হ্রদ বা টার্ন হ্রদ। তাহলে এটা হিমাবাহ ক্ষয়ের পরে যে অংশে জল জমে গেল কড়ি হ্রদ কড়ি বা সার্কের ভেতরে, সেটাকে বলা হয় কড়ি হ্রদ বা টার্ন হ্রদ। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে এই ভূমিরূপ তৈরি হলো। এবার কি হচ্ছে, এই অংশটা, এই যে এই কড়ি আর এই কড়ির মাঝের অংশটা কি হয়েছে, একটা করাতে দাঁতের মতো তৈরি হবে। এটা এটা একটা করাতে দাঁতের মতো তৈরি হবে। এই করাতে দাঁতের মতো অংশকে বলা হয় কি এডিটি। এই করাতে দাঁতের মতো অংশটাকে বলা হবে এডিটি। তাহলে এডিটি কি, দুটো কড়ির মাঝের অংশটাকে করাতে দাঁতের মতো লাগে, তাই এটাকে বলা হয় কি এডিটি। এরপরে কি আছে, আমাদের কড়ি বা সার্ক হয়ে গেল। এরপরে আছে কি পিরামিড চূড়া। পিরামিড চূড়া বলতে কি বোঝায়, কোনো একটা পার্বত্য উপত্যকায় দুই পাশে বা তিন পাশে যদি কড়ি অবস্থান করে, মাঝখানের যে উঁচু অংশ থাকে, মাঝখানের যে উঁচু অংশ থাকে এই যে এই জায়গাটা কে বলা হয় কি পিরামিড চূড়া। তাহলে এটাকে কি বলবো, পিরামিড চূড়া।
পিরামিড চূড়া কি? যে দুটি কড়ি বা তিনটি কড়ির উঁচু অংশ যেখানে হিমাবাহ শূন্য থাকে সেটাকে বলা হয় কি? পিরামিড চূড়া। অর্থাৎ পর্বতের সব থেকে উঁচু অংশটাকে বলা হচ্ছে কি? পিরামিড চূড়া। যদি সেইখানে কড়ি থাকে দু তিনটে চারপাশে, তখনই তাকে বলবো পিরামিড চূড়া। তাহলে এই তিনটে ভূমিরূপ হয়ে গেল। কড়ি বা সার্ক বলতে কি বোঝায়? কেমন দেখতে হবে? হাতলযুক্ত কড়ি বা সার্ক কেমন দেখতে হবে? হাতলযুক্ত চেয়ার। এডিটি কি হবে? দুটো কড়ির মাঝের করাতে দাঁতের মতো ভূমিরূপ। দুটো কড়ির মাঝে করাতের দাঁতের মতো ভূমিরূপ। করাতে দাঁতের মতো। এই ছবিটা তোমরা আঁকবে যখন পরীক্ষায় প্রশ্ন লিখবে, উত্তর লিখবে। আর কি আছে? পিরামিড চূড়া। পিরামিড চূড়া কি হবে? সব থেকে উঁচু অংশ। দুই বা ততোধিক কড়ির বা সার্কের সব থেকে উঁচু অংশকে পিরামিড চূড়া বলে। আর কড়িহ্রদ কি বললাম? কড়ির মাঝে হিমাবাহ গলা জল যদি জমে যায় সেটাকে বলা হবে কি? কড়িহ্রদ। তাহলে এইটুকু বোঝা গেল। এরপর আছে কি আমাদের হিমদ্রোণী। হিমদ্রোণী কেমন দেখতে হবে? আমি ছবি আঁকছি, তোমরা দেখে নাও। এটা নিশ্চয়ই দেখা যাচ্ছে। এটা দেখে কি মনে হচ্ছে? এটা ইংরেজি ইউ অক্ষরের মতো আছে। এবার এই অংশটা থেকে কি হবে? সব জায়গা থেকে এই জায়গাগুলো থেকে হিমাবাহ এখানে এসে কি হবে? জমবে। ধরে নাও এটা টোটালটা হিমাবাহ। এই যে হিমাবাহ অনেকটা দূর থেকে আসছে। এই হিমাবাহগুলো কোথা থেকে সাপ্লাই পেলো? এই হিমাবাহগুলো বরফের সাপ্লাই পেলো এই পাশ থেকে। অর্থাৎ এই জায়গাটা কি? উঁচু অংশ। এই জায়গাটা একটা উঁচু অংশ। দুই পাশে কি আছে? উঁচু অংশ আছে এরকম। এই উঁচু অংশ থেকে হিমাবাহগুলো কি হচ্ছে? এইখান থেকে এই যে হিমাবাহগুলো, ছোট ছোট হিমাবাহগুলো নিচের দিকে নামছে। হিমাবাহগুলো নিচের দিকে এরকম করে নামছে। হিমাবাহগুলো কি হচ্ছে? চারপাশ থেকে এই যে পর্বতের উঁচু অংশ থেকে চারপাশ থেকে হিমাবাহগুলো একটা জায়গায় নামছে। আর এইগুলো কি হচ্ছে? সামনের দিকে এগিয়ে আসছে, এই দিকে এগিয়ে আসছে। এইটাকে বলা হবে কি? এটাকে বলা হবে কি? হিমদ্রোণী। অর্থাৎ ইউ আকৃতির যে উপত্যকা তৈরি করলো হিমাবাহ প্রবাহ পথে, সেটাকে বলা হবে কি? হিমদ্রোণী। তাহলে হিমদ্রোণীর ছবি তোমরা দেখতে পাচ্ছ।
যে এটা কি হিমদ্রোণী, কি এটা চিত্র কি হবে হিমদ্রোণী। অবশ্যই চিত্রকে তার নিচে এরকম চিত্র দিয়ে হিমদ্রোণী লিখবে। আর এখানে আমরা কি কিসের কিসের চিত্র দেখিয়েছি, এখানে আমরা দেখিয়েছি কড়ি বা শার্কের চিত্র, তারপরে এরিটির চিত্র, তারপরে দিয়েছি পিরামিড চূড়া। অর্থাৎ একটা ভূমিরূপের ওপরেই তিনটে ভূমিরূপের ছবি আঁকা হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই যে জায়গাটায় যে হিমবাহ নামছে, অর্থাৎ এই যে হিমবাহ এখানে এই বরাবর নামছে, দিয়ে এই বরাবর হিমবাহ নেমে এইখানে ভরাট হচ্ছে, দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে কি হিমদ্রোণী। এটা কি হবে হিমদ্রোণী, ইউ আকৃতির উপত্যকাকে বলা হবে হিমদ্রোণী। হিমবাহের ক্ষয়কার্যের ফলে ইউ আকৃতির যে উপত্যকা তৈরি হবে তখন তাকে বলা হবে কি হিমদ্রোণী। তাহলে হিমদ্রোণী বোঝা গেল। এরপর আছে কি ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কিভাবে তৈরি করবে, আমরা এই বোর্ডের উপরে আঁকছি, এটা হিমদ্রোণী হয়ে গেল। এইখানে ঝুলন্ত উপত্যকা আঁকছি, দেখো দেখো। এটা একটা পার্বত্য অঞ্চল, উঁচু পার্বত্য অঞ্চল। এই উঁচু পার্বত্য অঞ্চলের এই অংশটা কি উঁচু উঁচু, এই অংশগুলো উঁচু। এই অংশটা উঁচু জায়গা, উঁচু জায়গা। আর এই যে এই অংশটা এটা একটা নিচু জায়গা। ঠিক আছে, এই উঁচু জায়গায় এই যে এইগুলো এক একটা মনে রাখবে হিমবাহ আসছে, দূর থেকে হিমবাহ আসছে, এই হিমবাহগুলো আসছে আর কোথায় গিয়ে পড়ছে, এই যে এইখানে গিয়ে নামছে। এবার যদি এই হিমবাহগুলো এখানে এসে জমা হয় তাহলে এখানে হিমবাহের পরিমাণ বাড়বে, এইখান থেকেও একটা আসতে পারে, এখান থেকেও একটা আসতে পারে, এরকম হিমবাহ দিয়ে এখানে এসে জমা হচ্ছে। তাহলে এইখানে যদি হিমবাহর পরিমাণ বাড়ে তাহলে এই জায়গাটা কি হবে প্রধান হিমবাহ হলো, অর্থাৎ এইগুলো এক একটা উপহিমবাহ, আর এটা কি এটা একটা প্রধান হিমবাহ, এটা প্রধান হিমবাহ। আর প্রধান হিমবাহ এই যে এখানে যেমন করেছিলাম এইটা সেই রকমই প্রায়, কিন্তু ছবি আঁকানোর ধরনটা একটু আলাদা। তাহলে এইখানে হিমবাহ এসে সব জমা হলো। তাহলে এবার তুমি কল্পনা করো, দেখো যে সব হিমবাহগুলো যদি এইখানে এসে জড়ো হয় তাহলে এর হিমবাহের পরিমাণ বাড়বে। এই যে এটার হিমবাহের পরিমাণ বাড়বে, হিমবাহের পরিমাণ বাড়ার জন্য এটা কি করবে ক্ষয় বেশি করবে। তাই এই জায়গাটা এই প্রধান হিমবাহটা ক্ষয় করে নিচে নেমে গিয়েছে, কিন্তু এই উপহিমবাহগুলো ক্ষয় করে নিচে নামতে পারেনি, উঁচুতেই অবস্থান করছে। তাই এইগুলো কি হচ্ছে যে দূর থেকে দেখে মনে হচ্ছে এইগুলো এই যে উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সঙ্গে মনে হচ্ছে কি ঝুলে আছে।
তাই এটাকে বলা হয় কি ঝুলন্ত উপত্যকা। অর্থাৎ আমরা জানি যেখান দিয়ে হিমবাহ প্রবাহিত হয় বা নদীর জল যে প্রবাহিত হয় সেটা হলো উপত্যকা। আর এই হিমবাহগুলো দেখে মনে হচ্ছে দূর থেকে প্রধান হিমবাহের সঙ্গে কি হচ্ছে, ঝুলে অবস্থান করছে, ঝুলে, তাই এটাকে বলা হয় কি ঝুলন্ত উপত্যকা। তাহলে এটা কি বললাম, এইগুলো এক একটা কি, এইগুলো এক একটা উপহিমবাহ, উপহিমবাহ। আর এটা কি, এটা হলো প্রধান হিমবাহ, প্রধান হিমবাহ। তাহলে এই প্রধান হিমবাহ কি করেছে, বেশি হিমবাহ থাকার কারণে ক্ষয় করে নিচে নেমে গেছে। অর্থাৎ এই জায়গাটা, এই যে প্রধান হিমবাহটা এখানে অবস্থান করত, অর্থাৎ এই যে প্রধান হিমবাহটা দেখতে পাচ্ছ, এই যে প্রধান হিমবাহটা দেখতে পাচ্ছ, এটা এইখানেই থাকতো, এইখানেই ছিল প্রথমে, এই জায়গাটা নেমে গেছে, এটা এইখানেই ছিল প্রথমে, কিন্তু এটা ক্ষয় করার জন্য হিমবাহ প্রচুর থাকার কারণে ক্ষয় করে নিচে নেমে গিয়েছে। এটাকে ওর জন্য বলছে কি ঝুলন্ত উপত্যকা। অর্থাৎ এই উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সঙ্গে ঝুলে আছে। তাহলে খুব সহজেই বুঝতে পারলে যে হিমবাহটাকে কেন, এই যে এই ভূমিরূপটাকে কেন ঝুলন্ত উপত্যকা বলছে, কারণ প্রধান হিমবাহটা ক্ষয় করে নিচে নেমে গেছে আর উপহিমবাহগুলো প্রধান হিমবাহের সঙ্গে কি আছে, ঝুলে আছে। এই রকম আছে এখন, কিন্তু আগে কেমন ছিল, এইখানে ছিল। আর উপহিমবাহগুলো এইটুকুই ক্ষয় করেছে, এই যে উপহিমবাহগুলো এইটুকুই ক্ষয় করেছে, আর ক্ষয় করতে পারেনি। আর প্রধান হিমবাহ বেশি ক্ষয় করে নিচে নেমে গিয়েছে। তাহলে এখানে ঝুলন্ত উপত্যকা বোঝা গেল। আর এখানে দেখো, তোমরা দেখতে পাবে যে এই জায়গাটা মনে হচ্ছে, এই জায়গাটা আমি কালার করছি, দেখো এই যে এই জায়গাটা, এই জায়গাটা মনে হচ্ছে যে কেক কাটার মতো কেটে দিয়েছে, এরকম করে কেটে দিয়েছে, এরকম কেটে দিয়েছে মনে হচ্ছে না। তাই এটাকে বলা হয় কি, এই যে এই ভূমিরূপ বলা হয় এটাকে কি, এখানে লেখা হয়নি আমার, দাঁড়াও, এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে। 9 নম্বর ভূমিরূপ হবে কর্তিত শৈলশিরা। অর্থাৎ এই যে তাহলে 9টা ভূমিরূপ হিমালয়ের ক্ষয়কার্যের ফলে, হ্যাঁ আমার ভুল হয়ে গেছিল প্রথমে লিখতে। এবার এই যে এই অংশটা মনে হচ্ছে কেক কাটার মতো কেটে গেছে, অর্থাৎ প্রধান হিমবাহ এটাকে কেটে নিচে নেমে গিয়েছে। তাই এটার নাম কি, এটার নাম হলো কর্তিত শৈলশিরা। অর্থাৎ এই অংশটাকে বলা হয় কি, এই অংশটাকে বলা হবে কর্তিত শৈলশিরা, কর্তিত শৈল শিরা। তাহলে এটা কি কর্তিত শৈলশিরা। আর প্রধান হিমবাহের সঙ্গে উপহিমবাহগুলো ঝুলে আছে বলে এটাকে কি বলা হয়, ঝুলন্ত উপত্যকা। তাহলে ঝুলন্ত উপত্যকাতে আমরা কি দেখতে পাবো, এই কর্তিত শৈলশিরা দেখতে পাবো। তোমরা মনে করো যে নদীতে আমরা পড়েছিলাম যে অনেক উঁচু থেকে যদি জল পড়ে তাহলে সেটাকে বলা হয় কি জলপ্রপাত। তেমনি এইখানেও এই উপহিমবাহগুলো কি করেছে, এই প্রধান হিমবাহের সঙ্গে জলপ্রপাতের মতোই তৈরি হয়েছে। তাই কোনো কারণে যদি এই হিমবাহগুলো গলে যায় তাহলে প্রধান হিমবাহের সঙ্গে এগুলো কি তৈরি করবে, এক একটা জলপ্রপাত তৈরি করবে। তাই পরীক্ষায় প্রশ্ন আছে ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত কি করে তৈরি হয়, কি করে তৈরি হয়, যে উপহিমবাহগুলো অনেকটা উঁচু থেকে নিচে পড়ছে প্রধান হিমবাহতে, তাই এইগুলো এক একটা কি জলপ্রপাতের মতোই। যদি হিমবাহ গলে যায়, হিমবাহ আর না থাকে, তাহলে জলপ্রপাতই তৈরি করবে এক একটা। এরপরে আছে কি, এরপরে আছে কি রসে মতানে। রসে মতানে বলতে কি বোঝায়, আমি ছবি আঁকছি, দেখো রসে মতানে,
এটা একটা ভূমিভাগ। এই ভূমিভাগের উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হবে, ধরে নাও এই পাশ থেকে হিমবাহ প্রবাহিত হচ্ছে, এইখান থেকে এই দিকে যাচ্ছে হিমবাহ, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে, ঠিক আছে। এই দিক থেকে এই দিকে যখন হিমবাহ যাবে, তখন হিমবাহ যে দিক দিয়ে প্রবাহিত হবে সেই দিকটায় কি করবে, প্রথমে কি ক্ষয় হয় বলেছিলাম, প্রথমে অর্থাৎ এই জায়গাটা কি করবে, একটা উঁচু টিলা, ধরে নাও হিমবাহ দাঁড়িয়ে আছে, এই জায়গাটা হিমবাহ যখন সামনের দিকে এগিয়ে যাবে এই জায়গাটা মসৃণ হবে, এই জায়গাটা হবে অবঘর্ষ ক্ষয় হবে, এই জায়গাটা হবে অবঘর্ষ ক্ষয়, আর এই জায়গাটা হবে উৎপাটন ক্ষয়। তাহলে এই দিকটা কি, এই দিকটা হলো প্রতিবাদ ঢাল, আর এই দিকটা হলো অনুবাদ ঢাল। এদিকটা হলো অনুবাদ ঢাল। এবারে প্রতিবাদ ঢালে অবঘর্ষ ক্ষয়ের জন্য এই দিকটা হবে মসৃণ আর এই দিকটা হবে অমসৃণ। এই দিকটা হবে কি মসৃণ আর এই দিকটা হবে অমসৃণ। অর্থাৎ হিমবাহ এইখান দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই এটাকে বলছে প্রতিবাদ ঢাল। এই প্রতিবাদ ঢাল অবঘর্ষ ক্ষয় হবে, যার জন্য হবে মসৃণ এই পাটটা, আর এই পাটটা কি হবে অনুবাদ ঢাল, এটাই হবে উৎপাটন ক্ষয়, এটা কি হবে উৎপাটন ক্ষয় হবে, আর এই দিকটা কি হবে অমসৃণ। ঠিক আছে, দিয়ে ভূমিরূপটা কেমন দেখতে লাগবে, ভূমিরূপটা দেখতে লাগবে এরকম, ভূমিরূপটা এরকম দেখতে লাগবে, এটা হয়ে গেছে মসৃণ আর এই দিকটা এরকম এবড়ো খেবড়ো তৈরি হবে। ঠিক আছে, এই দিকটা হিমবাহ নামছে আর এই দিকটা হিমবাহ উঠছে, আর দূর থেকে এটা মনে হবে যে শয়নরত ভেড়া মানে কি শুয়ে আছে ভেড়া, এই শিলাগুলো খসে খসে যাবে। ঠিক আছে, দিয়ে দূর থেকে দেখে মনে হবে এটা কি একটা শয়নরত ভেড়া, মনে হচ্ছে যে ভেড়া শুয়ে আছে, তাই এটাকে শিপরকও বলা হয়। অর্থাৎ রসে মতানোর আরেক নাম কি, এটাকে চিত্র হিসাবে আমরা বলতে পারি রসে মতানে। রসে মতানে বা শিপরক। ঠিক আছে, শিপরক একদিকটা প্রতিবাদ ঢালে অবঘর্ষ ক্ষয়ের ফলে মসৃণ, আর একদিক দিয়ে অনুবাদ ঢালে উৎপাটন ক্ষয়ের জন্য অমসৃণ হবে, এরকম অমসৃণ হবে। এরপরে আছে কি টিলা বা পুচ্ছ, তাহলে এই ভূমিরূপ হয়ে গেল এটা। এরপরে আছে টিলা বা পুচ্ছ, টিলা বা পুচ্ছ কি হবে দেখে নাও। টিলা বা পুচ্ছ এটা টিলা বা পুচ্ছর মতো হবে। এবার দেখো এই দিক দিয়ে
হিমবাহ এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, হিমবাহ এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে। এবার হিমবাহ এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে, কিন্তু এটা ক্ষয় হবে না, কারণ এটা একটা কঠিন শিলা। এটা কি শিলা? এটা একটা কঠিন শিলা। এটা একটা কঠিন শিলা, এটা তেমন ক্ষয় হবে না। ক্ষয় না হয়ে এখানে কি হবে? দাঁড়িয়ে থাকবে। ক্ষয় না হয়ে এটা দাঁড়িয়ে থাকবে। কিন্তু এই দিকটা কি পাললিক শিলার মতো নরম শিলা আছে, এই দিকটা কি পাললিক শিলার মতো নরম শিলা আছে, ঠিক আছে? সেই নরম শিলা কি হবে? ক্ষয় হয়ে যাবে। তাই এটা কি হবে? এইটা দাঁড়িয়ে থাকবে, কিন্তু এই অংশটা ক্ষয়ে চলে যাবে। তাই এটা একটা টিলার মতো লাগে এই অংশটা, আর এটা একটা লেজের মতো লাগে। তাই একে কি বলেছে? তাই একে বলেছে টিলা বা পুচ্ছ। তাহলে এটা কি কঠিন শিলা আর এটা পাললিক শিলা। পাললিক শিলা, পাললিক শিলাটা কি হবে? ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। ধীরে ধীরে কি হবে? এরকম ক্ষয় হয়ে যাবে, ধীরে ধীরে এরকম ক্ষয় হয়ে যাবে। দিয়ে এটা টিলার মতো দাঁড়িয়ে থাকছে, আর এটা মনে হচ্ছে লেজের মতো আছে। তাই এটাকে বলা হয় কি? টিলা বা পুচ্ছ। দেখতে পাচ্ছ? তাহলে এটা টিলা বা পুচ্ছ কি করে তৈরি হলো? একটা কঠিন শিলা আর একটা পাললিক শিলা যদি থাকে, হিমবাহের প্রবাহ পথে কঠিন শিলাটা ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকবে, কিন্তু পাললিক শিলাটা ক্ষয় হয়ে যাবে। দিয়ে দূর থেকে দেখে মনে হবে টিলা বা পুচ্ছ। টিলা এবং পুচ্ছ, ঠিক আছে? টিলা ও পুচ্ছ, এটাকে ক্র্যাক বা টেলও বলে। ইংরেজিতে বলা হয় ক্র্যাক বা টেল। টিলা ও পুচ্ছ। তাহলে এটা এই অংশটাকে বলছে টিলা, এই অংশটা হলো টিলা, আর এই অংশটাকে বলা হয় পুচ্ছ, ঠিক আছে? টিলা বা পুচ্ছ হলো। এরপরে লাস্ট আছে আমাদের ফিয়র্ড। ফিয়র্ড কি হবে? ফিয়র্ড ফিয়র্ড হবে যে এই যে হিমদ্রোণী দেখতে পাচ্ছ তোমরা, হিমদ্রোণী আমরা করেছিলাম, এই হিমদ্রোণী ক্ষয় করে এতটা ক্ষয় করবে যে এই হিমদ্রোণীতে যদি সমুদ্রের জল ঢুকে যায়, সমুদ্রের জল ঢুকে যদি যায় এই হিমদ্রোণীতে, তখন তাকে বলা হবে কি? ফিয়র্ড। এইখানে ছবিটা আঁকছি, দেখো ফিয়র্ড কি করে তৈরি হবে। এইখানে আমি আঁকছি, বসে দেখে নাও। একটু উপরে রাখতে হবে, এইখানে দেখা যাবে। এইখানে এখানে আঁকছি ছোট্ট করে, একবার দেখে নাও। বোর্ডের জায়গা শেষ হয়ে গেছে। এটা সমুদ্রপৃষ্ঠ, এটা কি সমুদ্রপৃষ্ঠ, আর এটা পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ আসছে, এটা পার্বত্য অঞ্চল থেকে হিমবাহ আসছে। এবার যে হিমদ্রোণী যে ক্ষয় করেছিল এই জায়গাটা, যে হিমদ্রোণী প্রবাহিত হচ্ছে এই জায়গাটায়, এতটা ক্ষয় করেছে, এতটা ক্ষয় করেছে, যদি জায়গাটা ক্ষয় করে আরো নিচে নেমে যায়, অর্থাৎ প্রথমে এইরকম ছিল, জল ঢোকেনি এখানে, কিন্তু এই জায়গাটা ক্ষয় করে যদি আরো নিচু হয়ে যায়, আরো নিচু হয়ে যায়, তাহলে কি হবে? এই জায়গাগুলোতে সমুদ্রের জল ঢুকে যাবে, অর্থাৎ এই যে হিমদ্রোণীর ভেতরে সমুদ্রের জল ঢুকে যাবে, তখন তাকে বলা হবে কি? ফিয়র্ড। মনে রাখবে, হিমদ্রোণী যে হিমবাহ উপত্যকা, সেটা ক্ষয় করে যদি আরো নিচু হয়ে যায়, তখন তার ভেতরে কি ঢুকবে? সমুদ্রের জল।
তখন তাকে বলা হবে কি ফিয়র্ড। এই যে এই জায়গাটা আরেকটু ছবি যদি ভালো করে আঁকি এরকম হবে। এইখানে আঁকছি আমি। এটা হিমদ্রোণী ছিল, এর সামনে প্রথমে হিমদ্রোণী এখানে ছিল, হিমদ্রোণী এখানে ছিল। হিমদ্রোণী যদি ক্ষয় করে আরো নিচু হয়ে যায়, তাহলে ক্ষয় করে যদি নিচু হয়ে যায় তাহলে এইরকম হলো, ক্ষয় করে আরো নিচু হয়ে গেল। নিচু হতে হতে যখন এইরকম হয়ে যাবে তখন এই জায়গাতে কি হবে, সমুদ্রের জল ঢুকে যাবে, এখানে সমুদ্রের জল ঢুকে যাবে। হিমদ্রোণীতে সমুদ্রের জল ঢুকে গেলে কি হবে, এই ছবিটা আঁকলে হবে এটা হিমদ্রোণী, আর এটা কি, এখানে সমুদ্রের জল। অর্থাৎ এই ফিয়র্ডের সংজ্ঞা যদি বলি, হিমবাহ উপত্যকায় সমুদ্রের জল যদি প্রবেশ করে তখন তাকে কি বলা হবে, তখন তাকে বলা হবে ফিয়র্ড। এই ফিয়র্ডের দেশ বলা হয় নরওয়ে এবং সুইডেনকে। তবে আজকে হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সচিত্র বিবরণ তোমরা দেখতে পেলে। তাহলে প্রথম থেকে একবার যদি বলি, কড়ি বা শার্ক কি, হাতলযুক্ত চেয়ারের মতো করাতের দাঁত, এই হাতলযুক্ত চেয়ারের মতো যে ভূমিরূপ তৈরি হয় হিমবাহের ক্ষয়কার্যের ফলে সেটাকে কড়ি বা শার্ক বলে। এই যে কড়ি বা শার্ক আরও নাম আছে, জার্মানিতে একে কারও বলে, ঠিক আছে, জার্মানিতে একে কার বলে, স্কটল্যান্ডে এবং ইংল্যান্ডে কড়ি বলে। জার্মানিতে একে কি বলে, কার, CAR, কার। আর ইংল্যান্ডে কি বলে, ইংল্যান্ডে বলে কার, ঠিক আছে। আর ফ্রান্সে বলে শার্ক, অর্থাৎ কড়ি ইংল্যান্ডে বলে, শার্ক বলে ফ্রান্সে, এবং জার্মানিতে কার বলে। আরও অনেক নাম আছে, অত নাম তোমাদের মনে রাখতে হবে না, শুধু এই তিনটে নাম মনে রাখবে, কড়ি, শার্ক এবং কার। হাতলযুক্ত চেয়ারের মতো ভূমিরূপকে কড়ি বা শার্ক বলে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে তৈরি হয়। এইটি কি, করাতে দাঁতের মতো ভূমিরূপ, এইটি হলো করাতে দাঁতের মতো ভূমিরূপ। দুটো কড়ির মাঝের অংশ করাতে দাঁতের মতো তৈরি হয়, তাকে বলে এরিটি। পিরামিড চূড়া কি, দুই বা ততোধিক কড়ি যদি অবস্থান করে, মাঝখানের যে উঁচু অংশ, এই যে উঁচু অংশটাকে বলা হয় কি পিরামিড চূড়া। হিমদ্রোণী কি, হিমবাহ যে যে অংশ দিয়ে প্রবাহিত হয়, ইউ আকৃতির অংশ দিয়ে প্রবাহিত হয়, সেটাকে বলা হয় কি হিমদ্রোণী। ঝুলন্ত উপত্যকা কি বললাম, যে প্রধান হিমবাহ ক্ষয় করে নিচু হয়ে গিয়েছে, কিন্তু উপহিমবাহগুলো কি আছে, প্রধান হিমবাহের সঙ্গে দূর থেকে দেখে মনে হচ্ছে কি ঝুলে আছে, তাই এটাকে বলা হয় কি ঝুলন্ত উপত্যকা। রসেমতানিকে কি বললাম, যে একপারে ক্ষয় হয়ে মসৃণ হবে অবঘর্ষ ক্ষয় দ্বারা, আর এক পার কি হবে, উৎপাটন ক্ষয় দ্বারা অমসৃণ হবে। যেটা কোথায় হবে, অনুবাদ ঢালে, হিমবাহের গতিপথের অনুবাদ ঢাল কী হবে, উৎপাটন ক্ষয়ের জন্য অমসৃণ, আর প্রতিবাদ ঢাল হবে অবঘর্ষ ক্ষয়ের ফলে মসৃণ। দিয়ে ভূমিরূপটা এরকম দেখতে লাগবে, আর দূর থেকে দেখে মনে হয় যে ভেড়া শুয়ে আছে, তাই এটাকে শিপরকও বলা হয়। টিলা বা পুচ্ছ কি, হিমবাহের গতিপথে কঠিন শিলা যদি থাকে, কঠিন শিলা ক্ষয় না পেয়ে দাঁড়িয়ে থাকবে, সেটা টিলা বলবে। আর সামনের অংশ যদি পাললিক শিলা থাকে সেটা ক্ষয় হয়ে চলে যাবে, দিয়ে দূর থেকে দেখে মনে হয় যে এটা টিলা এবং এটা পুচ্ছ বা লেজ। আর ফিয়র্ড কি, ফিয়র্ড বলতে বোঝালাম কি, হিমদ্রোণী এতটা ক্ষয় করে নিচু হয়ে গিয়েছে যে সমুদ্রের জল প্রবেশ করে গেছে সেই হিমদ্রোণীতে, সেটাকে বলা হয় কি ফিয়র্ড। ফিয়র্ডের দেশ কাকে বলা হয়, নরওয়ে এবং সুইডেনকে। আর কর্তিত শৈলশিরা কি, যে প্রধান হিমবাহ মনে হচ্ছে যে এই অংশটা কেটে গিয়েছে, তাই এটা একটা শৈলশিরার মতো অবস্থান করছে, কাঁটা শৈলশিরা, তাই এটাকে কি বলা হয়, কর্তিত শৈলশিরা। তাহলে ভূমিরূপগুলোর একবার আমি নাম বলছি, প্রথমে ছিল কড়ি বা শার্ক, তারপরে ছিল এরিটি, তারপরে ছিল পিরামিড চূড়া, তারপরে হিমদ্রোণী ছিল, তারপরে ছিল ঝুলন্ত উপত্যকা, তারপরে ছিল কর্তিত শৈলশিরা, তারপরে ছিল ফিয়র্ড, তারপরে ছিল ক্র্যাগ এবং টেল বা টিলা বা পুচ্ছ, আর ছিল রসেমতানে। এই 9টা ভূমিরূপ তোমাদের সচিত্র বিবরণ দেয়া হলো। জয় হিন্দ। এর পরের ক্লাসে তোমাদের কি করাবো, এর পরের ক্লাসে করাবো হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। জয় হিন্দ।